আম্মু, আমি প্রেগনেন্ট। কথাটি শোনা মাত্র চমকে উঠে মমতাজ চৌধুরী বসা থেকে দাঁড়িয়ে গিয়ে বলল, হোয়াট? হ্যাঁ আম্মু, আমি প্রেগনেন্ট। মমতাজ চৌধুরী ইভার গালে কষে চর বসিয়ে দিল। ইভা দিয়ে গাল চেপে ধরে কাঁদো কাঁদো গলায় বলল, আম্মু তুমি আমাকে মারলে। তুই কি বলছিস সেটা কি তুই বুঝতে পারছিস? আমার জায়গায় অন্য কোনো মা বাবা হলে তোকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিত। এখন সত্যি করে বল, এই গর্ভের সন্তানের বাবাকে? ইভা কাঁপা কাঁপা গলায় বলল, আমি জানি না আম্মু, আমার গর্ভের এই সন্তানের বাবাকে। মমতাজ চৌধুরী আবারও অবাক হয়ে উত্তেজিত হয়ে বলল, এই কথার কোনো মানে আছে? তোর গর্ভে যদি সন্তান এসে থাকে তাহলে এই সন্তানের বাবাকে সেটা তুই জানিস না? আসলে আম্মু, 2 মাস আগে আমার বান্ধবী জোনাকির সাথে আমি একটা পার্টিতে গেছিলাম। তারপর এখানে আমাদের পরিচিত 3টি ছেলে আর জোনাকি আর আমি ছিলাম। একটা বৃদ্ধ লোক আমাদের সামনে একটা মদের বোতল নিয়ে আসলো। আমি কখনো মদ খাইনি, তাই জোনাকিকে বললাম, আমি কিন্তু এটা খেতে পারবো না। বৃদ্ধ লোকটি আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বোতলটা টেবিলের উপর রাখলো। তারপর বাসার ভেতরের দিকে চলে গেল। 3টি ছেলের মধ্যে সাইফুল নামের একটা ছেলে বলল, জোনাকি তোর বান্ধবী এমন কথা বলছে কেন? আজ আমার বার্থডে পার্টি ছিল, তোরা এসেছিস, আমি খুশি হয়েছি। একটু আনন্দ ফুর্তি না করলে কি হয়? অপু গ্লাসে ঢাল, আজ সারা রাত খাবো আর সবাই আনন্দ করব। বাবু নামের একটা ছেলে বলল, অপু এগুলো ভালো পারে না, এগুলো আমি ভালো পারি। বলেই গ্লাসে গ্লাসে মদ ঢালতে লাগলো। আমার সামনে একটা গ্লাস ধরলো। আমি প্রথমে না করলাম, কিন্তু তারপর সবার জোড়াজুড়িতে খেতে বাধ্য হলাম। কিছুটা সময় খাওয়ার পর আমি মাথা ঘুরে সোফার উপর শুয়ে পড়লাম। আম্মু, তারপর আর আমার কিছু মনে নেই। তুই নিজে নিজের সর্বনাশ করেছিস। এই 3টা ছেলেই তোর সর্বনাশ করেছে। এখন তুই কিভাবে প্রমাণ করবি তোর গর্ভের সন্তানের বাবাকে? তার চেয়ে মেডিকেলে গিয়ে আবর্ষণ করিয়ে নে। না আম্মু, আমি আমার সন্তান নষ্ট করব না। তুই কি এই চৌধুরী বাড়ির মান সম্মান নষ্ট করে দিবি? আম্মু, আমি খুঁজে বের করব আমার সন্তানের বাবাকে, তারপর তাকেই আমি বিয়ে করব। আমার সন্তানের পিতৃ অধিকার আদায় করে ছাড়বো। তুমি আমাকে একটু সাপোর্ট দাও। তুমি তোমার পিস্তলটা আমাকে দাও। তুই আমার পিস্তল দিয়ে কি করবি? কারণ সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুলটা একটু বাঁকা করতে হবে। অপু দরজা খুলে বাসা থেকে বের হতে তার বুক বরাবর পিস্তল তাক করলো ইভা। অপু চোখ উঠলো, কাঁপা কাঁপা গলায় বলল, তুমি? হ্যাঁ আমি। চল বাসার ভেতরে চল। বলেই অপুকে ধাক্কা দিয়ে বাসার ভেতরে প্রবেশ করলো। বাসার ভেতরে ঢুকে অপুর মাথায় পিস্তল তাক করে ইভা বলল, তুই আমার সর্বনাশ কেন করলি? আমি তোমার কি সর্বনাশ করেছি? চল, আজ আমাকে তুই বিয়ে করবি। তোমার মাথায় কি সমস্যা হয়েছে? আমি কেন তোমাকে বিয়ে করব? কারণ তোর সন্তান আমার গর্ভে। মিথ্যা কথা। তুমি মিথ্যা কথা কেন বলছো? সেদিন রাতে তোদের সাথে আমি মদ খেয়েছিলাম, সেদিন আমি বেহুশ হয়ে পড়েছিলাম, আর সেই সুযোগে তুই আমার সর্বনাশ করেছিস। ইভা, তুমি আবারও মিথ্যা কথা বলছো। আমি তোমার সর্বনাশ করিনি। তুই কি বুঝতে পারছিস আমি তোর মাথায় পিস্তল তাক করে রেখেছি? তাড়াতাড়ি সত্যটা স্বীকার কর। আমি বুঝতে পারছি তুমি আমাকে মেরেও ফেলতে পারো, কিন্তু আমি এতটা খারাপ নই যে একটা নারীর সর্বনাশ করব। এমন জঘন্য কাজকে আমি ঘৃণা করি। তুই যদি আমার সর্বনাশ না করে থাকবি তাহলে নিশ্চয়ই দেখেছিস তোদের 3 বন্ধুর মধ্যে কে আমার সর্বনাশ করেছে। আমি একটু পর বেহুশ হয়ে পড়েছিলাম, তাই আমি জানি না কে তোমার সর্বনাশ করেছে। আমি বিশ্বাস করতে পারছি না, তোর কথা আমি বিশ্বাস করতে পারছি না। তুই আমার সর্বনাশ করেছিস। তুই এখন আমাকে বিয়ে করবি। ইভা, তুমি আমাকে মেরে ফেলো, কিন্তু মিথ্যা অপবাদ দিও না। আমি মাঝে মধ্যে একটু নেশা পানি করি, কিন্তু কোনো নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবো এমন কাপুরুষ আমি নই। আবারও বলছি, সত্যি কথা বল, তা না হলে আমি তোকে মেরেই ফেলবো। আমি হাসতে হাসতে মরবো, তবু মিথ্যা অপবাদ সহ্য করব না। তুমি আমার মাথায় এক্ষুনি গুলি চালাও, তবু আমার নামে মিথ্যা কথা বলো না। ইভা টেনশন পড়ে গেল। মনে মনে বলল, একটা মানুষ পিস্তলের নলের সামনে দাঁড়িয়ে মৃত্যুর জন্য প্রস্তুত হতে পারে না। নিশ্চয়ই অপু সত্য কথা বলছে। এবার ইভা পিস্তল নামিয়ে 2 হাত জোর করে বলল, আমার বিশ্বাস হয়েছে আপনি আমার সাথে কিছুই করেননি, কিন্তু কে আমার সর্বনাশ করেছে বলতে পারবেন? আপনার বন্ধু বাবু না সাইফুল? তুমি আমার বোনের মতো, আমি তোমার বড় ভাই হয়ে বলছি। আমি বলতে পারবো না, তবে যেই তোমার সর্বনাশ করুক না কেন, জঘন্যতম অপরাধ করেছে। হতাশ হয়ে ইভা বলল, আপনি আমার একটা উপকার করবেন? বলো কি উপকার? আপনার সাথে আমার দেখা হয়েছে, এই কথাটি আপনার বন্ধুদের কাছে বলবেন না। আচ্ছা ঠিক আছে, আমি বলবো না। ইভা মাথা নিচু করে বাসা থেকে বের হয়ে গেল। অপু মনে মনে বলল, বিষয়টি সত্যি লজ্জাজনক এবং দুঃখজনক। বাবু ড্রয়িং রুমে বসে বই পড়ছিল। এমন সময় দরজা খুলে রুমে প্রবেশ করলো ইভা। বাবু সামনে এসে দাঁড়াতে বাবু ইভার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, কি ব্যাপার, আপনি আমার বাসায়? ইভা কোনো কথা না বলে ব্যাগ থেকে পিস্তলটা বের করে বাবুর মাথায় পিস্তলটা তাক করলো। বাবু চমকে উঠে দাঁড়িয়ে গেল। আমতা আমতা করে বলল, আপনি এসব কি করছেন? আমার মাথায় কেন পিস্তল তাক করেছেন? তুই আমার সর্বনাশ কেন করলি? আপনি এসব কি বলছেন? আমি আপনার কেন সর্বনাশ করব? মনে আছে 2 মাস আগে তুই আমার সাথে শারীরিক সম্পর্ক করেছিলি, আর সেই অবৈধ সম্পর্কের ফসল আমার গর্ভে। বাবু চমকে উঠে বলল, আপনি যা বলছেন সব মিথ্যা। আমি আপনার সাথে কিছুই করিনি। একদম মিথ্যা কথা বলবি না, তোর মাথার খুলি আমি উড়িয়ে দেব। এমন সময় জোনাকি দৌড়ে এসে ইভার পাশে দাঁড়িয়ে বলল, দোস্ত বিশ্বাস কর, বাবু তোর ক্ষতি করেনি। জোনাকিকে দেখে ইভা অবাক হয়ে বলল, তুই এ বাসায় কি করছিস? দোস্ত, আমি আসলে তোর কাছেও বলিনি, আমি বাবুকে ভালোবাসি, তাই মাঝে মাঝে বাবুর ফ্ল্যাটে আসি। তাহলে তোরা দুজন হয়তো জানিস সেদিন রাতে আমার সর্বনাশ কে করেছে। জোনাকি বলল, সত্য কথা বলছি, আমরা কিছুই জানি না। সেদিন তুই বেহুশের মতো পড়েছিলি। আমি আর বাবু একটা রুমের মধ্যে গিয়ে একান্তে সময় কাটিয়েছি। কথাটা
কথাটা শুনে ইভা বুঝতে পারলো বাবু তার কোনো সর্বনাশ করেনি। তাহলে বাকি রইল একজন, সাইফুল। নিশ্চয়ই সাইফুল আমার সর্বনাশ করেছে। ভাবতে ভাবতে জোনাকি আর বাবুর উদ্দেশ্যে বলল, আমি প্রেগনেন্ট। আমি আমার এই সন্তানের বাবাকে খুঁজে বের করবই, কিন্তু তোরা আমাকে সহযোগিতা করবি। আমি যে তোদের বাসায় এসেছিলাম এটা কারো কাছে বলবি না। বাবু বলল, আমি কথা দিচ্ছি বোন, আমরা কারো কাছে কিচ্ছু বলবো না, কিন্তু তোমার সাথে যে অন্যায়টা হয়েছে সেটা মেনে নিতে পারছি না, আমাদের খারাপ লাগছে। ইভা আর কোনো কথা না বলে চুপচাপ বাসা থেকে বের হয়ে গেল। সাইফুল অফিসে বসে ল্যাপটপে কাজ করছে। এমন সময় ইভা সাইফুলের অফিস কক্ষে প্রবেশ করলো। টেবিলের সামনে এসে দাঁড়াতেই সাইফুল মুচকি হাসি দিয়ে দাঁড়িয়ে গিয়ে বলল, কি ব্যাপার, তুমি আমার অফিসে একা এসেছো নাকি সাথে জোনাকিও এসেছে? ইভা হাতে থাকা পিস্তলটা তুলে সাইফুলের মাথায় তাক করতেই সাইফুল চমকে উঠল। ভয়ে কাঁপা কাঁপা গলায় বলল, ইভা এসব কি করছো? এই পিস্তলটা নামাও, আমার ভয় করছে। আজ এই মুহূর্তে আমাকে তুই বিয়ে করবি, চল কাজী অফিসে চল। সাইফুল আবারও অবাক হয়ে বলল, তুমি এসব কি বলছো? তুমি কি আমার সাথে মজা করছো? আমি কেন তোমাকে বিয়ে করব? কারণ তুই আমার ইজ্জত নিয়েছিস, আমাকে প্রেগনেন্ট করে দিয়েছিস। ইভার মুখে এমন কথা শুনে সাইফুল আকাশ থেকে পড়ল। আবারও কাঁপা কাঁপা গলায় বলল, এমন আজগুবি কথা তুমি কেন বলছো? আমি তোমাকে প্রেগনেন্ট করে দিয়েছি, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। সাইফুল, আর একটাও মিথ্যা কথা বলিস না। সেদিন তোদের তিনজনের সাথে আমি আর জোনাকি বসে মদ খেয়েছি। আমি এক প্যাক খেয়েই বেহুশ হয়ে পড়েছিলাম। তারপর আমার সাথে তোরা অমানবিক কাজ করেছিস। অপু আর বাবু আমার সাথে কিছুই করেনি, সেটা আমি 100% শিওর। কিন্তু বাকি থাকলেই তুই আমার সর্বনাশ করেছিস। এখন আমাকে বিয়ে করবি, আমার সন্তানের স্বীকৃতি দিবি। এমন সময় অফিস কক্ষে পর্দা ফাঁকা করে মুখোশ পরা একটা লোক উকি মেরে অফিস কক্ষের ভেতরে তাকালো। সাইফুল বারবার অনুনয় বিনয় করে বোঝাতে লাগলো সেই খারাপ কাজের সাথে জড়িত না, কিন্তু ইভা কিছুতেই বুঝতে চাইছে না। সে বারবার পিস্তলের ট্রিগারে হাত দিয়ে সাইফুলকে ভয়ভীতি দেখাতে লাগলো। আর পর্দার আড়ালে থাকা লোকটি তাদের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। প্রিয় ভিউয়ার্স, এই লোকটি কে? আর সাইফুলের কোনো কথাই তো ইভা বিশ্বাস করছে না। তাহলে কি ইভা সাইফুলকে মেরে ফেলবে? আর এই লোকটা এভাবে ওদের দিকে তাকিয়ে আছে কেন? আর প্রশ্ন জাগছে, সাইফুলও যদি অস্বীকার করে তাহলে ইভার গর্ভের বাচ্চার বাবাকে? সব প্রশ্নের উত্তর নিয়ে আসছে দ্বিতীয় পর্বে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আর গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটির রচনায় ফেরদৌস অপু, পরিচালনায় মোশাররফ হোসেন মৃদুল। ধন্যবাদ।